সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। দুদিন বিরতির পর আমরা আপনাদের সামনে চলে আসলাম। নির্বাচনজনিত কারণে আমাদের বিরতি যেতে হয়েছিল, এর মধ্যে একদিন বন্ধ ছিল। নিশ্চয়ই আপনারা জানেন 12 ফেব্রুয়ারি দেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা ভূমিদস্য বিজয় অর্জন করেছে। তাদের জোট 219 আসন পেয়েছে। বিএনপি এককভাবে 213টি আসন জয়লাভ করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই এই নতুন সরকার গঠন হবে। তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। এই সরকারের সামনে আসলে কি কি চ্যালেঞ্জ, এখন তাদেরকে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তারেক রহমানকে, এটি একটি বড় প্রশ্ন এখন সবার মধ্যে। বাংলাদেশে গত 18 মাসে যে সামাজিক অবক্ষয় হয়েছে, শিক্ষকদের গায়ে হাত তোলা, মানুষের বাড়িঘরে হামলা, অত্যাচার, বিভেদ তৈরি করা ঘরে ঘরে এবং প্রতিহিংসার যে জন্ম, প্রতিশোধের যে রাজনীতি শুরু হয়েছিল, তাতে মানুষের মধ্যে যে এক ধরনের ভয়াবহ সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছিল, অবক্ষয় তৈরি হয়েছিল, সেটি থেকে আসলে তিনি কিভাবে দেশকে বের করে আনবেন, দেশকে আবার এক করবেন কিভাবে, দেশের মানুষকে আবার এক ছাতার নিচে কিভাবে আনবেন, সবাইকে দেশের মানুষ হিসেবে কিভাবে তিনি পরিচালিত করবেন, এই একত্রিত করবেন, এইসব আলোচনা এখন সবার মুখে মুখে। এর বাইরে মৌলবাদ একটি বড় ফ্যাক্টর। গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে ভয়াবহভাবে। সেই মৌলবাদকে ভোটের মাধ্যমে মানুষ পরাস্ত করেছে, কিন্তু মৌলবাদের শিকড় তো আর এখনো মুছে যায়নি। এটি কীভাবে মোকাবিলা করা হবে, এটি একটি প্রশ্ন। অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে বাংলাদেশের, এবং এই অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার পেছনে যারা দায়ী, এই অন্তর্বর্তী সরকারের যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে পুনরুদ্ধার করবেন। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে তলানিতে আছে, সেটিকে তিনি কিভাবে টেনে আবার আগের জায়গায় নিতে পারবেন, এগুলো চ্যালেঞ্জ। এসব নিয়ে আমরা আলোচনা করবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি আছেই, এসব নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের আলোচনার টেবিলে সময় দিয়েছেন মঞ্জুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ। মঞ্জু ভাই, স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই ভালো আছেন। মঞ্জু ভাই, সরকার তো গঠন করতেই যাচ্ছে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে। আপনার দৃষ্টিতে, একজন রাজনীতিবিদ হিসেবে আপনার দৃষ্টিতে তারেক রহমানের সামনে কি কি চ্যালেঞ্জ মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দেশবার্তা পত্রিকার আজকের যে টক শোর আয়োজন করা হয়েছে, তার যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের সকলকে জানাই আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এটা ফেব্রুয়ারি মাস, জি, আমাদের ভাষার মাস, এবং এই ফেব্রুয়ারি মাসে আমরা সামরিক স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের একটা রক্তস্নাত অধ্যায়ের সূচনা করেছিলাম 1983 সালে 14 ফেব্রুয়ারিতে, সেই দিন। সুতরাং ভাষার মাসে ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমাদের এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ ছিলেন, যারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। গত 12 তারিখে নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচনে যে ফলাফল, এটা অনেকটা আমার কাছে প্রত্যাশিত ফলাফলই মনে হয়েছে, যে এরকমটাই হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। এবং সুতরাং এই ফলাফলে আমি খুব বেশি অবাক হই নাই। এটা আমার কাছে খুব স্বাভাবিক মনে হয়েছে। প্রশ্নটা আপনি যেটা করেছেন, যে এই মুহূর্তে আসলে নির্বাচনের এই বিজয়ের পরে যারা বিজয়ী হলেন, বিএনপি এবং তার জোট, তাদের আসলে করণীয়টা কি? করণীয়টা ধরেন, তারা তো আগেই এটা নির্ধারণ করেছেন, কারণ দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রের জন্য তারা লড়াই করছেন, এই দাবি বিএনপির আছে। গণতন্ত্রের জন্য তাদের সেই লড়াই সংগ্রাম তারা চালিয়েছেন এবং শেষ মুহূর্তে এসে 2024 সালের 5ই আগস্ট যে লড়াইয়ের মধ্য দিয়ে এটার একটা সমাপ্তি ঘটলো, সেটা ছিল একটা বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান তুলে লড়াইয়ের সমাপ্তি ঘটেছে। সুতরাং খুব টু দ্য পয়েন্ট যদি আপনি মার্ক করেন, তাহলে গণতন্ত্রের বিষয়টাকে বিবেচনায় নিতে হবে আপনাকে প্রথমেই,
যেহেতু গণতন্ত্রের সংকটের কথা বলেছেন, সেই সংকটটাকে বিবেচনা রেখেই কিন্তু আগামী দিনে সরকার পরিচালনা করতে হবে, যে আমার দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার একটা সংকট রয়েছে। 2 নম্বর জিনিস যেটা, সেটা হলো যে বৈষম্য, যেটার সমাপ্তি আমরা টানলাম হলো 5ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে। সে বৈষম্য কিভাবে দূর করবেন সেটিও আপনার একটা বিবেচনায় কিন্তু থাকতে হবে, কারণ আমাদের সামাজিক বৈষম্যের মাত্রাটা, অর্থনৈতিক বৈষম্যের মাত্রাটা এমন পর্যায়ে গেছে যেটা আসলে মানুষের খুব স্বাভাবিক অর্থে এটা আসলে কোনো অবস্থাতেই বিবেচনায় নেওয়া যায় না। এই বৈষম্য কিভাবে দূর করবেন সেটা একটা বিষয়। আরেকটা জিনিস আপনি বলেছেন যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে রকম বাস্তবতা তৈরি হয়েছে, সেই বাস্তবতায় আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে কিভাবে আপনি ঠিক করবেন, এবং এটা শুধু মুখে মুখে ঠিক করলে তো হবে না। যে কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা যখন ঘটবে, একটা বিচার কিন্তু মানুষ প্রত্যাশা করে। ন্যায় বিচারটা আপনি কিভাবে প্রতিষ্ঠিত করবেন তার একটা চেষ্টা। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আজকের এই গোটা গ্লোবাল ভিলেজের দিকে যদি আপনি তাকান, যে বেকার সমস্যাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা। আপনার দেশের যে বেকার তরুণ প্রজন্মের ভিতরে যে বেকারত্ব, সেই বেকারত্ব কিভাবে দূর করবেন সেগুলো একটা বড় সমস্যা। এবং এই সমস্ত সমস্যাগুলো কিন্তু একেবারে আমরা যে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে আছি, সেই রাষ্ট্র ব্যবস্থার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবস্থা, এবং এইগুলি যদি আপনি ঠিক মতো সমাধান করতে না পারেন, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু খুব কঠিন একটা কাজ। আরেকটা জিনিস হচ্ছে, খেয়াল করবেন আমাদের দেশে বিগত যেই সরকারই আসুক না কেন, সেই সরকারগুলো দেশের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা, এই দুইটার ব্যাপারে কিন্তু কখনোই কোনো খুব বেশি গুরুত্বের সাথে এই দুইটা ক্ষেত্রে তারা বিবেচনায় নিছে, এরকম নজির কিন্তু বিগত দিনেও কিন্তু আপনি দেখবেন না। এই নজির কিন্তু খুব কম, শিক্ষা এবং স্বাস্থ্য। ফলে এইটাও কিন্তু এই দেশের জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। আপনি সেটা কিভাবে করবেন, মোকাবেলা করবেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর তার পাশাপাশি আপনি আরেকটা কথা বলেছেন, যে সেটা হলো যে মৌলবাদী রাজনীতি বা ধর্মীয় রাজনীতির কথা আপনি বলেছেন, যে ধর্মীয় রাজনীতির যে উত্থান বাংলাদেশে ঘটছে, সেই রাজনৈতিক উত্থানটাকে কিভাবে মোকাবেলা করবেন। তো ধর্মীয় রাজনীতির উত্থান মোকাবেলা যদি আপনি করতে চান, সেই জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থাটাকে যদি শক্তিশালী না করেন, তাহলে ধর্মীয় রাজনীতির উত্থানের সম্ভাবনা কিন্তু খুব বেশিই থাকে। এবং বাংলাদেশে বিগত 17 বছরের আমলে দেখবেন যে ধর্মীয় রাজনীতির যে উত্থানটা ঘটেছে এবং যে বীজ এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা কিন্তু বিগত এই 17 বছরের একটা রাজনৈতিক বন্ধ্যাত্বের কারণে বেশি করে তৈরি হয়েছে। ফলে আপনি ডেমোক্রেসিটাকে যত বেশি আপনি প্রসারিত করবেন, ডেমোক্রেসির রাস্তাটাকে যত বেশি খুলে ধরবেন, তাহলে এই জায়গা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে দেশের শিক্ষা ব্যবস্থাটাকে আপনি কিভাবে আধুনিক একটা শিক্ষা ব্যবস্থার দিকে নিয়ে যাবেন, তার উপর নির্ভর করে যে আপনি কিভাবে আপনার আগামী দিনে এই শক্তিকে মোকাবেলা করবেন। এবং এর মধ্য দিয়ে আমার একটা বিশ্বাস যে আগামী দিনে যারাই সরকার পরিচালনা করুক না কেন, তারা এই বিষয়গুলো তাদের নিজেদের কারণে তারা বিবেচনা রাখবেন, এবং দেশের কারণে তারা এটা বিবেচনা রাখবেন। কারণ দেশের মানুষ আপনাকে যখন ভোট দিয়েছে, সে ভোট দেওয়াটার ক্ষেত্রে কিন্তু একটা লক্ষণীয় বিষয়, অকৃপণভাবে ভোট দেওয়া যেটাকে বলে, সেভাবে ভোটটা কিন্তু প্রয়োগ হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতিতে আপনার কাছে মানুষের প্রত্যাশাটাও কিন্তু এরকম খুব খোলা মনের প্রত্যাশা করে। তা আশা করি দেখা যাক সামনে রাজনীতিতে কি অবস্থা দাঁড়ায়, দেখি আমরা দেশ পরিচালনা তারা কি কি পদক্ষেপ নেন। এখনো তো সরকার শুরু হয় নাই, সরকার তার শপথ গ্রহণ করুক, সামনের দিকে কি কি তাদের পরিকল্পনা আছে সেগুলো 31 দফার বাইরে তারা কিভাবে কি চিন্তা করতেছেন সেগুলো দেখি, দেখার পর আরো আস্তে আস্তে স্পষ্ট হবে যে কি করতে চান তারা। এই যে আপনি বলছেন গণতন্ত্রের জন্য বিনিয়োগ খুলে দেওয়ার কথা বলছেন, যে গণতান্ত্রিক চর্চার জন্য রাজনৈতিক বিনিয়োগ খুলে দেওয়া, এইটা কি আপনি মনে করেন খুব সহজ বিএনপি বা তারেক রহমানের জন্য? তারেক রহমান গত 17 বছর দেশে ছিলেন না, তিনি এর জন্য দায়ী করেন শেখ হাসিনাকে। শেখ হাসিনার কারণে তিনি দেশে ছিলেন না, থাকতে পারেননি, আসতে পারেননি, কিন্তু তাকে কিন্তু 111 সরকার দেশ থেকে
বিদায় করেছিল বা তাকে বাধ্য করেছিল, তার ভাইকে বাধ্য করেছিল ওয়ান-ইলেভেনের সরকার, তার মার বিরুদ্ধে যেসব ব্যবস্থা সেটা ওয়ান-ইলেভেনের সরকার ইস্যুতে নিয়েছিল। তো এটার জন্য তিনি সরাসরি শেখ হাসিনাকেই দায়ী করেন। আবার 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে অনেক ঘটনার জন্য তারেক রহমানকে দায়ী করা হয়। শেখ হাসিনার থাকা অবস্থায় আওয়ামী লীগ তো অবশ্যই, এবং বিচারে তো তারেক রহমানের দণ্ড হয়েছিল। সব মিলিয়ে এই যে একটা দুই পক্ষের একটা সম্পর্ক, এই জায়গায় আপনি কি খুব সহজ মনে করেন যে তারেক রহমান একেবারে উদার হয়ে গণতান্ত্রিক এভিনিউ খুলে দিবেন, তার প্রতিপক্ষকে মাঠে আসতে দিবেন? তার সঙ্গে তো একটা প্রতিপক্ষ আছেই, তার সামনে জামাত ইসলামের মতো প্রতিপক্ষ, তাহলে তিনি কেন আওয়ামী লীগকে স্পেস দিবেন? বা আমি একেবারে যে কথাটা আমি বলতে চাই যে দেখেন, আওয়ামী লীগের বিষয় না, বিষয় হলো যে প্রতিপক্ষ হিসাবে মানে আপনি যে সমস্ত কথা বললেন, ধরেন 21শে আগস্টের গ্রেনেড হামলার অভিযোগ যদি তারেক জিয়ার বিরুদ্ধে তো ছিল, এবং সেই ক্ষেত্রে সেই অভিযোগ যখন থাকবে, সে তার মতো করে নিরাপদ জায়গা যেটা খুঁজে পাইছে সেই জায়গায় উনি থাকার চেষ্টা করছেন, সেটা হলো এক প্রসঙ্গ। কিন্তু আপনি যদি খুব ভুল না বুঝি, আপনি তাদের সম্পর্কের তিক্ত অবস্থাটাকে বিবেচনা রেখে আপনি চিন্তা করছেন যে আসলে গণতান্ত্রিক পরিবেশে এই শক্তিকে ইনক্লুড করা যায় কিনা। তা এই জায়গাটার বিষয় হচ্ছে যে আপনার স্পেসিফিক মামলা যদি কারোর নামে থাকে, কারোর নামে যদি ধরেন হত্যার অভিযোগ থাকে, কারোর নামে যদি রাহাজানির অভিযোগ থাকে, কারোর নামে যদি দুর্নীতির অভিযোগ থাকে, কারোর নামে যদি জ্বালাও পোড়ার অভিযোগ থাকে, আপনি শাস্তি দেন, সমস্যা নাই তো, মামলা করেন, শাস্তি দেন। সেই ক্ষেত্রে আপনার বিবেচনা রাখতে হবে যার বিরুদ্ধে এই অভিযোগ করছেন তিনি সুবিচারটা পাচ্ছেন কিনা, মানুষের কাছে এটা কনস্পিরেসি কিনা, এই জিনিসটা স্পষ্ট হতে হবে যে না, এটা কনস্পিরেসি না, এটা যে বিচারটা হচ্ছে এই বিচারটা হওয়াটাই ছিল বাঞ্ছনীয়। এইরকম ট্রান্সপারেন্ট একটা জায়গার ভিতরে যদি মানুষের সুবিচারের নিশ্চয়তা আপনি দিতে পারেন, তাহলে তাদের বিচার করবেন। আর যারা মনে করেন যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত না, তারা তাদের স্বাভাবিক রাজনীতি করবে। এর মধ্য দিয়ে তো আপনার রাজনৈতিক পরিবেশটা ফিরে আনতে হবে। কারণ আমি সবসময় বলি, দেখেন যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যদি আপনি ধরেন, আওয়ামী লীগের সংখ্যা তো কম না রে ভাই, প্রচুর মানুষ আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগ মানে যারা করেন তাদের সবাইরে যদি অ্যাকিউজড করেন, এইটা কিন্তু খুব মানে বুদ্ধিমানের কাজ না। তাতে দেশে একটা বৈরিতার রাজনৈতিক পরিবেশ কিন্তু তৈরি হয়ে থাকবে, যেটা গণতন্ত্রের জন্য বিরাট বড় একটা প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে। এবং আজ পর্যন্ত দেখেন আমরা যা যা মানে দেখি, যা যা দেখছি, এই বৈরিতাই কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাটার ক্ষেত্রে একটা বড় অন্তরায় হিসেবে কাজ করেছে। এবং ক্ষমতা যারা যাইতে চান বা যান, তারা এই সম্পর্কটা এমন একটা তিক্ত জায়গায় নিয়ে যান যে পরবর্তী পর্যায়ে আসলে একজন আরেকজনের চোখ দেখা দেখে জায়গাটাও কিন্তু থাকে না। সেটা তো নিশ্চয়ই কারোর কাম্য না। আমরা তো এই যে এত বড় পরিবর্তন, এই পরিবর্তনের মধ্য দিয়ে শুধু সরকার পরিবর্তনকে তো দেখতে চাচ্ছি না, আমরা রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক আবহাওয়াটারও কিন্তু একটা পরিবর্তন দেখতে চাই, যেই পরিবর্তনের মধ্য দিয়ে দেশে রাজনীতির একটা সুন্দর একটা মানে সুন্দর একটা ফুলের বাগানের মতন দেশের রাজনৈতিক পরিবেশটা থাকবে। সেই রকম ভাবে বাংলাদেশের রাজনীতিটা দেখতে চাই। আমার ধারণা, আমার বিশ্বাস, বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু রাজনীতিটাকে ওইভাবেই দেখতে চায় যে অন্তত রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক সম্পর্কটা ভালো থাকুক, লড়াইটা হোক যুক্তির, লড়াইটা গায়ের জোরের না হোক, রাজনীতিবিদদের মধ্যে সততা থাকুক, রাজনীতিবিদরা মানুষের তাদের কারণে, তাদের ভুল ভ্রান্তি কোনো কিছুর কারণে যাতে সাধারণ মানুষ অবহেলিত, নির্যাতিত না হয়, সেরকম একটা পরিবেশ এটা কি এতই সহজ সরল ভাবে হবে কিনা আপনার কাছে? আপনি করতে চাইলে আমি আপনি করতে চান কিনা, এটা তো একটা বড় প্রশ্ন। হ্যাঁ, বিরাট প্রশ্ন। সেই প্রমাণ তো আপনি ক্ষমতা আসার পরে দিতে হবে আপনাকে, যে আপনি করতে চান কিনা, এটা আপনাকে দিতে হবে। কারণ আপনি ওত নিবেন জনকল্যাণের কথা বলে,
আপনি ওত নিবেন মানুষের সেবার কথা বলে, আপনি সেই ওত রক্ষা করবেন কিনা এটাই তো মানুষ বিবেচনা করবে। এই জিনিসটাই তো মানুষ বিবেচনা করবে, তাই না? অর্থাৎ জিনিসটা সহজ না। আপনি করতে চান কিনা, আপনি সবকিছু একসাথে করতে পারবেন তা কিন্তু না। দেখেন প্রত্যেকটা জিনিসের তো ধাপ আছে, এক একটা সিঁড়ির ধাপ আছে কিন্তু। আপনি যখন রাজনৈতিক এভিনিউ খুলে দিবেন, আপনি আওয়ামী লীগের কথা বলছিলেন, আওয়ামী লীগই হচ্ছে বাংলাদেশে পৃথিবীব্যাপী দুটি রাজনৈতিক দল, সকল দেশেই প্রধান দুটি রাজনৈতিক দল ক্ষমতার পালাবদলে থাকে। বাংলাদেশে সেখানে বিএনপি আর আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের রাজনীতি সম্ভব না, বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি সম্ভব না। সেই জায়গায় আজকে 18 মাস ধরে একটি দল নিষিদ্ধ করে রাখছে, নির্বাহী আদেশে নিষিদ্ধ। এটা স্রেফ নির্বাহী আদেশ। এখন সেই আদেশ উদ্ধ করা হবে কিনা, যারা রাজবন্দী হয়ে আছেন কারাগারে, সবাই যে যারে তারে নিয়ে হত্যা মামলার 200 হত্যা মামলা আসামি বানাই ফেললেন, সাংবাদিকদের নিয়ে হত্যা মামলা আসামি বানাই ফেললেন, শাহরিয়ার কবির মৃত্যুসজ্জায় তাকে আপনি খুনের আসামি বানাইয়া আটকায় রাখলেন, বা আমির হোসেন আমুর মতো নেতারা, তাদেরকে কি আপনি আইনি প্রক্রিয়ায় সুযোগ দিবেন কিনা জামিনের? এই সব তো একটা বড় প্রশ্ন। এটা কি সহজ সমীকরণ কিনা? এটা যদি না হয়, সেক্ষেত্রে ধরেন রাজনীতি আবার তো তার অস্থির জায়গায় চলে যাবে। হ্যাঁ, রাজনীতি তো এই জন্যই আপনাকে বললাম যে দেখেন আমাদের এইটা তো গোড়াতেই গলত। একটু মানে আলোচনাটা লম্বা হয়ে যাবে, এই জন্য ওই আলোচনাটা আমি তুলতে চাচ্ছিলাম না। প্লিজ প্লিজ। হ্যাঁ, আলোচনাটা তুলতে চাচ্ছিলাম। দেখেন 1970 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে যদি আপনি হিসাব করেন, প্রায় 30% ভোট কিন্তু আপনার আওয়ামী লীগের বাইরে পড়ছে। তার মানে যদি আপনি এক কথা ধরে নেন, এই লোকগুলো অখণ্ড পাকিস্তান চাইছে, খুব ভুল কিছু হবে না। তো পাকিস্তান তো একটা মানুষ চাইতেই পারে, ঠিক আছে, কিন্তু তাদের ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হবে? তাদের আপনি কিভাবে বিবেচনা নেবেন দেশ স্বাধীনের পরে? তাদের সবাইকে কি আপনি শত্রু হিসেবে বিবেচনা নেবেন, না একটা ক্যাটাগরি তৈরি করবেন যে যারা মানুষের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, যারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে যুক্ত হয়েছেন, যারা মানুষের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করেছেন, যারা ধর্ষণের সাথে যুক্ত ছিলেন, তাদের ব্যাপারে আপনি একটা পদক্ষেপ নেবেন, এবং যাদের চিন্তার যে ভাবনার যে জায়গাটা, সেই ভাবনার জায়গায় যারা পরাজিত হয়েছেন, তাদেরকে আপনার নতুন রাস্তায় কিভাবে যুক্ত করবেন তার চেষ্টা করবেন, এই তো। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা কি দেশ স্বাধীনের পরে সেই কাজটা করতে পারছি? পুরোপুরি পারি না। উদারভাবে মাফ করে দিচ্ছে, এটাই তো প্রবলেম। শুধু মাপ করলে হবে না, শুধু মাপের বিষয় না, মনস্তত্ত্বটা কিন্তু রয়ে গেল। মানুষের একটা মনস্তত্ত্ব তো থাকে যে পাকিস্তানটাই মনে হয় ভালো ছিল। এই মনস্তত্ত্ব থেকে কিভাবে তারা বের করবেন তার জন্য একটা প্রজেক্ট তৈরি করা, যে এটা আমার কাজ। এই মানুষগুলো তো আছে 30% লোক, নট এ ম্যাটার অফ জোক। ঠিক তেমন ধরে নেন আপনি আওয়ামী লীগের মধ্যে যারা আছেন, তারা হয়তো শেখ হাসিনার অন্ধভক্ত থাকতে পারেন, হয়তো এমন মানুষও থাকতে পারেন যারা শেখ হাসিনার কোনো ত্রুটি বিচ্যুতি কোনোটাই তাদের চোখে পড়ে না। আপনার কাজটা কি? আপনার কাজ কি তারা ধরে মারা? সেটা তো না। আপনার কাজ হলো তারে কিভাবে ওই জায়গাটার থেকে বুঝিয়ে নিয়ে আসবেন, কারণ সংখ্যা কিন্তু কম না। আপনি পলপটের মতন ইচ্ছা করলে যদি মনে করেন যে মানুষ যা আছে সব ধরে মেরে ফেলবো, নট ফেয়ার, এটা ঠিক না। এবং রাজনৈতিক দলের নেতা এবং রাজনৈতিক নেতা যিনি হন বা দলগুলি, তাদের প্রত্যেকের একটা দায়িত্ব থাকে, কিন্তু এই লোকগুলিরে কিভাবে আপনার সমাজে হজম করবেন, এই হজমের রাজনীতিটা যদি করতে না পারেন, তাহলে দেশ কিন্তু বিভক্তই থাকবে, এবং এই বিভক্ত দেশ কখনো উন্নতির চূড়ান্ত জায়গায় কিন্তু পৌঁছাইতে পারে না। এই তাহলে আরেকটা প্রসঙ্গে যাই এখন। এই তো গেল একটা গণতন্ত্র রাজনীতি, এবং এইটা না করতে পারলে আইন শৃঙ্খলার উন্নতি করা সম্ভব না। যখন আপনি একটা বড় জনগোষ্ঠীকে বাইরে রাখবেন, যদি সব মিলে 40% ধরেন আপনার হিসাবে, তো 40% লোক কিন্তু কম না, অনেক লোক, 18 কোটি মানুষের 40%, অনেক লোক। আপনি এটা তার বাদ রেখে তো আপনি সমাজে শান্তি আনতে পারবেন না। এটা হয় না, এটা হয় না। এবং আপনি তো একটা যখন সরকার চালাবেন, তখন আপনি সবার সরকার, তো সবার সরকার যখন হবেন, আপনার বেসিক জিনিসগুলিতে কিন্তু সবাই আপনার ইকুয়ালি দেখতে হবে।
তো সেই জায়গাটার ভিতরে তার যে মানে মানবিক যে মর্যাদার জায়গা, সেটা তো আপনি নিশ্চিত করবেন। এক, তার প্রত্যেকটা কার্যক্রমের একটা মূল্যায়ন আপনার থাকতে হবে দেশের প্রত্যেকটা নাগরিকের। আমি যদি কোনো অন্যায় করি, তাহলে আমার ব্যাপারও তো একটা ব্যবস্থা আপনাকে নিতে হবে। রাইট। আমি যদি কোনো ভালো কাজ করি, তার যেমন পুরস্কার আছে, আমি কোনো অন্যায় করলে তার জন্য আমার শাস্তির ব্যবস্থা থাকতে হবে, তিরস্কার থাকতে হবে। তো এই নিশ্চয়তা কিন্তু সব নাগরিকের ক্ষেত্রে আপনার দিতে হবে। তো সেই জায়গার ভিতরে কেউ কিন্তু বলবে না যে আওয়ামী লীগ করছে বলে তারা মাফ করে দিয়ে একবারে তুমি তারা মাথার তাজ বানায় রাখো। নো নিড, দরকার নাই। আওয়ামী লীগের ভিতরে যদি এমন কোনো লোক থাকেন যারা কোনো অপকর্মের সাথে যুক্ত, যারা দুর্নীতির সাথে যুক্ত, তাই বিচার করুন, বিচার করেন, কোনো সমস্যা নাই তো। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন তাদের নামে তো দুর্নীতির কোনো অভিযোগ ওঠে না। ক্ষমতার থেকে যাওয়ার পরেই কিন্তু দুর্নীতির অভিযোগ শুরু হয়। তখন বোঝা যায় যে আসলে কার কি অবস্থা, কে কি কাজ করছে না করছে, থলের বিড়ালটা তখন বের হয়। এবার কিন্তু দখলদার সরকারের অনেক উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু এখন আপনি ক্ষমতার থেকে যখন যাবেন, না, দখলদার সরকারের অনেক উপদেষ্টার বিরুদ্ধে তো আগেই উঠছে দুর্নীতি, উঠছে, কিন্তু আছেন তো বাইরে, আছেন তো বাইরে, ঘোরাফেরাই তো করতেছেন। ঠিক আছে, তাইলে এইরকম যারা থাকবেন তারা আপনি বাইরে রাখবেন, আমারে ভিতরে ঢুকাই দিলে তো মহামুসিবত। তাহলে তাদের ব্যাপারে একটা মানে কমন একটা দৃষ্টিভঙ্গি আপনার থাকতে হবে। আইনের সুবিচার যেটাকে বলে, ন্যায় বিচার যেটাকে বলে, আইনের মানে একটা পরিবেশ তার তৈরি করতে হবে, আইনকে তার নিজস্ব ইয়েতে সরকারের প্রতি যাতে মানুষের আস্থাটা তৈরি হয়। আসিফ নজরুলের মতো না জামিন দেওয়া যাবে না, এগুলো চলবে না। এইটা জামিনের ব্যবস্থা, মানুষকে স্বাভাবিক আইনতে স্বাভাবিক গতিতে চলা, এগুলো সরকার এমন ভাবে পরিচালিত করতে হবে যে এরকম একটা রাজনৈতিকভাবে বিভক্ত রাষ্ট্রের মধ্যে যাতে সমস্ত মানুষ সরকারের প্রতি আস্থা রাখতে পারে। যে আপনি বলছিলেন যে অর্থনৈতিক সংকটটা কিভাবে ধরে, এটা যদি ছোট করে একটু বলেন। অর্থনৈতিক সংকটটা একটা বড় চ্যালেঞ্জ। এই সরকারের সময় তো তবিল একেবারেই নাই, এবং এমনও শোনা যায় সরকারের উপদেষ্টারা অনিয়ম দুর্নীতিতে যুক্ত হয়েছেন নানাভাবে, অর্থনীতির একটু ভঙ্গুর অবস্থা। এই জায়গা থেকে উত্তরণ করতে সরকারের উপদেষ্টারা কে কি দুর্নীতিতে যুক্ত হয়েছেন সেটা আসলে সরকার থেকে বিদায় নেওয়ার পর আরেকটু স্পষ্ট আপনি বুঝতে পারবেন, কারণ নির্মোহ তদন্তটা আমরা আর প্রত্যাশা করি। এখন তো ধরেন রাজনীতির কারণে অনেক রকমের আলাপ আলোচনা হয়, আর সোশ্যাল মিডিয়ার কারণে অনেক ধরনের অভিযোগও মানে মিডিয়াতে ভাইসা ওঠে। সেই জায়গায় যাইতে চাচ্ছি না, আমি যাইতে চাচ্ছি না এই কারণে যে আমরা চাচ্ছি যে একদম স্পেসিফিক অভিযোগগুলি উঠুক। তবে হ্যাঁ, অর্থনৈতিক একটা সংকটের মধ্যে কিন্তু আমরা আছি। এই সংকট কিন্তু আপনার দিন দিন কিন্তু বাড়তে থাকবে, কারণ বিশ্ব রাজনীতির যে পরিস্থিতি, তাতে দেখেন যে পৃথিবীটা প্রত্যেকে হলো মানে যার তার একটা জায়গার ভিতরে চলে যাচ্ছে। কিন্তু আগে যেমন একটা মানবিক বিশ্ব, সে মানবিক বিশ্বের জায়গা থেকে কিন্তু আমরা সরে আসতেছি। আমরা কিন্তু যার তার নিয়ে ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে। আপনি ভেনেজুয়েলার দিকে আপনি তাকায় দেখেন, রাইট, বলতেছে পরিষ্কার যে আমি এখান থেকে 5,000 কোটি ব্যারেল তেল নিয়ে যাব। দেশ হলো ভেনেজুয়েলা, তেল নিয়ে যাবে আরেকজন। তার মানে এটা প্রচন্ড রকমের একটা মানে লুটপাটের জায়গার ভিতরে আমরা আন্তর্জাতিকভাবে বসবাস করতেছি। এইরকম জায়গায় আপনার দেশের অর্থনীতি যে দুইটা বিষয়ের উপরে দাঁড়ায় আছে, একটা হলো আপনার ফরেন রেমিটেন্স, আর একটা হলো ধরেন রপ্তানি শিল্প। এই দুইটা জিনিসের জন্য সবচেয়ে বড় যে জিনিসটার প্রয়োজন সেটা হলো আস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা, সরকারের প্রতি আস্থা। আপনার ফরেন ইনভেস্টমেন্ট, ফরেনারদের অর্ডার যদি আপনি গার্মেন্ট শিল্পে আনতে চান, তাহলে আপনার মাথায় রাখতে হবে সেই কাজটা করতে গেলে অবশ্যই আপনার দেশের সামাজিক যে চিত্র, সেই চিত্রটার একটা সুন্দর প্রতিফলন, একটা মিরর, একটা দর্পণ কিন্তু আপনার আন্তর্জাতিকভাবে উপস্থাপন করা খুব জরুরি, যেটা দিয়ে মানুষ বুঝবে যে না, এই দেশে একটা শান্তি শৃঙ্খলার মতন পরিবেশ তৈরি আছে এবং এই জায়গায় ইনভেস্ট করলে আমার কোনো সমস্যা নাই। সেই ঘাটতি কিন্তু আমাদের রয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে যে বিদেশে যে লোকটা কষ্ট করে টাকাটা কামায়, আপনার একটা
বড় বিপদ হয়ে গেছে কি, আমার দেশের লোকজন তো এখন আসলে টাকা পয়সা যা নিজে আছে পারলে এটা বিক্রি করে অন্য দেশে দ্বৈত নাগরিক হওয়ার চেষ্টা করতেছে। পার্লামেন্টে সংসদ নির্বাচন করতে যায় এই কতগুলি এই ধরনের পরিস্থিতি আপনার হয়েছে, মুখোমুখি হইতে হয়েছে। আরেকটা জিনিস, আমাদের উপদেষ্টাদের মধ্যেও কিন্তু দ্বৈত নাগরিকত্বের লোকজন রয়ে গেছে প্রচুর প্রচুর। সবাই তো দ্বৈত নাগরিক। দ্বৈত নাগরিক। তাহলে আপনি এইরকম একটা অবস্থার ভিতরে দেখেন দেশের প্রতি মানুষের যে আস্থাটা এই লেভেলের লোকজনেরই নাই। আর গরিব যারা আছেন, আমার তো ভাই যাওয়ার জায়গা নেই, আমার তারাই প্রকৃত দেশপ্রেমিক। তারাই এখন আপনার দেশপ্রেমিক হয়ে বসে রয়েছি আমরা, কারণ আমাদের আসলে যাওয়ারও জায়গা নেই কোথাও। তো এইরকম একটা অবস্থার ভিতরে সরকারের উচিত যে আমার দেশের অর্থনৈতিক ব্যবস্থাটারে দ্রুত একটা স্থিতিশীল অবস্থায় আনা এবং তার জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যাংকিং সেক্টরটারে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা। বিগত গভর্নমেন্টের সময় যেটা মনে হয়েছে আমার কাছে, যে তত্ত্বাবধায়ক সরকারের যে সমস্ত এই ধরেন আমাদের যে ডিপার্টমেন্টগুলি ছিল তার মধ্যে একটা প্রত্যাশার জায়গা ছিল কিন্তু অর্থ মন্ত্রণালয়। সবাই কিন্তু ভাবছিলেন যে অর্থ মন্ত্রণালয় তুলনামূলকভাবে একটু গতিশীল হবে এবং শুরুটা ভালোই ছিল, কিন্তু শেষের দিকে এসে কিছু সমালোচনা হইলেও আমার একটা প্রত্যাশা যে নতুন সরকার এসে এই জায়গাটাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করবেন। এই নতুন সরকার এসে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। এই জায়গায় একটা প্রশ্ন করি, এই সরকার যে দুর্নীতিবাজ উপদেষ্টা বা যাদের বিরুদ্ধে অভিযোগ শোনা গেছে উঠছে, তাদের বিচারটা হওয়া উচিত কিনা আপনার কি মনে হয়? তাদের বিচার প্রক্রিয়া আনা উচিত কিনা? আপনার এই সরকার হিসেবে বলে কি ওনারা কি আরবের খুরমাকে জন নাকি তো ওনাদের বিচার করা যাবে না? আইন তো ভাই সবার জন্য সমান হওয়া উচিত, তাই না? ওনারা তো আরবের খুরমাকে জন না। যদি আপনার কাছে এরকম কোনো এভিডেন্স থাকে, এটা যিনি বিচার করবেন না তিনি হলেন সবচেয়ে বড় দায়ী। যে দেশের মানুষের টাকা, দেশের জনগণের টাকা, সেই টাকা আপনি যদি কেউ আত্মসাৎ করে, কেউ যদি দুর্নীতি করে নিয়ে চলে যায়, আর যারা ক্ষমতা থাকবেন তারা যদি তাদের বিচার না করেন, এর জন্য তো সবচেয়ে বড় দায়ী হবেন তারা। ফলে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি কেউ যুক্ত হন এবং তারাই যদি সরকার পরিচালনা করেন, তাহলে সেই সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে, এটা তো ভাবার কোনো সুযোগ নাই। তো অতএব এইটার আমি এইভাবে আসলে দেখতেই চাই না। আমি দেখতে চাই যে আইন তার নিজস্ব গতিতে চলবে, কারণ এই দেশে খালেদা জিয়ার বিচার করছেন তো আপনারা, অনেক সমালোচিত। তো ওনার মতন মানুষে যে ইস্যুতে আপনি ধরতে পারছেন, তারপরে যদি বলেন যে এই জায়গায় আমাদের উপদেষ্টাদের নামে, উপদেষ্টারা কি প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ক্ষমতায় বসে 3 দিনের মধ্যে মাফ করে নিলেন। যদি আইন কাভার করে উনি মাফ করে নিয়ে থাকেন ভিন্ন জিনিস, আবার আর যদি আইন কাভার না করে আপনি মামলা করবেন। রাইট, ওকে, আমরা পরে আলোচনায় যেতে চাই। সেটা হচ্ছে যে শেষ আলোচনাটা করি। বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী ভারতের সম্পর্ক, যাদের সাথে আমাদের 4,500 কিলোমিটার বর্ডার, 4,200 কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি, তাদের সাথে সম্পর্ক গত 18 বছরে একেবারেই তলানিতে। এখন এখান থেকে টেনে বহুত কষ্ট করে তুলতে হবে। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং একসঙ্গে কাজ করার কথা বলেছেন, 2 দেশের সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন। ভারত সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেটা বলেছেন। এই জায়গায় তারেক রহমানের তো এটা একটা বড় চ্যালেঞ্জ, যেভাবে বাংলাদেশে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা স্লোগান হচ্ছিল, এই জায়গায় তারেক রহমানের এই বিজয়ের পর এই সম্পর্ক কিভাবে আসলে উন্নতির দিকে যাবে? না, স্লোগান তো ধরেন, স্লোগান তো একটা সংগঠিত শক্তি স্লোগান দেয়, সেটা এক জিনিস। ভোটের রেজাল্ট আরেক জিনিস, ভোট আরেক জিনিস। এটা আমি খুব ইতিবাচকভাবে দেখতে চাই যে বাংলাদেশের নতুন সরকার একটা হিসাবে আসার জন্য একটা যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে পার্শ্ববর্তী দেশ, আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, তারা অভিনন্দন জানিয়েছেন, ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন এবং একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। খুব কূটনৈতিক আচরণ যেটারে বলা হয়, কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেই বা কূটনৈতিক আচরণের মধ্যেই এই জিনিসগুলি পড়ে এবং সেটা তারা তাদের দায়িত্ব থেকে করেছেন। এবং আমার বিশ্বাস একটা নির্বাচিত সরকার হিসাবে
যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন তারাও এই বিষয়গুলি বিবেচনা রেখেই কিন্তু তাদের আগামী দিনের যে বিদেশ নীতি সেটা পরিচালনা করবেন। এবং বাংলাদেশের মানুষের সবসময় প্রত্যাশা ছিল সবার সাথে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রেখে আমাদের বিদেশ নীতি পরিচালনা করা। এবং ভারত তো নিঃসন্দেহে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী। আমরা ভারতের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে আমরা নিজেরাও দায়িত্বশীল আচরণ করতে চাই এবং ভারত যাতে দায়িত্বশীল আচরণ করে সেটাও কিন্তু আমরা প্রত্যাশা করি। আমাদের সরকারের কাছেও আমাদের প্রত্যাশা থাকবে তারাও যেন দায়িত্বশীল আচরণ করেন, এবং ভারত সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে তারাও যাতে আমাদের সাথে দায়িত্বশীল আচরণ করেন। কারণ প্রতিবেশীর সম্পর্কটা খুব ভালো হওয়াটাই কিন্তু বাঞ্ছনীয়। আর ঐতিহাসিকভাবে ধরেন ভারতের সাথে আমাদের সম্পর্ক কিন্তু একদম ভৌগোলিক সম্পর্কের ভিতর দিয়ে তো আমরা চলছি এক সময়, এবং সেই বিষয়গুলোকে বিবেচনায় রেখে আগামী দিনের সম্পর্কটা কিছু যে একদম ভুল বোঝাবুঝির জায়গা নেই তা কিন্তু না। বেশ কিছু ভুল বোঝাবুঝির জায়গা ভারতের সাথে আমাদের রয়েছে, এবং এগুলো মীমাংসাযোগ্য বিষয়, কিন্তু যেমন না যেগুলি মীমাংসা করা যাবে না। যেহেতু মীমাংসাযোগ্য বিষয় এবং একটা রাজনৈতিক শক্তি এখন এই মুহূর্তে রাজনৈতিক দল আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছেন, আমার বিশ্বাস যে এই সংকটটা আমরা খুব দ্রুত কাটায় উঠতে পারবো, খুব সমস্যা হবে না। আশা করি যেহেতু প্রতিবেশীর সাথে সবচেয়ে বড় সংকট, সেটা আগে জরুরি বাংলাদেশের স্বার্থেই তো এই সম্পর্কটা উন্নতি করা অবশ্যই, অবশ্যই। যেটিকে আসলে কন্টিনিউ সরকারের সর্বোচ্চ জায়গা থেকে উস্কানি দিয়ে সম্পর্কটাকে তলানিতে নিয়ে যাওয়া হয়েছিল। এটা মানে আপনার কখনোই যে বললাম যে আপনার দায়িত্বশীল আচরণ করা যেটাকে বলে, রাজনীতি তো আসলে মানে জেদাজেদির শুধু বিষয় না, একটা দায়িত্বের বিষয়। কিন্তু সেই দায়িত্বশীল আচার আচরণের জায়গায় আমাদের সবাই মানে সতর্ক থাকা উচিত এবং সেইভাবেই সামনের দিকে এগোনো উচিত, এবং পারস্পরিক সম্পর্কটা আমাদের বিদেশ নীতিটা বন্ধুত্বসুলভ হওয়া উচিত এবং দায়িত্বশীল ভাবেই আগানো উচিত। অসংখ্য ধন্যবাদ মঞ্জুর আহমেদ মঞ্জু ভাই। এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ দেশবার্তা টকশোটি ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসছি প্রতিদিন সন্ধ্যা 7টায়। আজ আমরা শুনছিলাম তারেক রহমানের সামনে কী চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো তিনি কীভাবে মোকাবিলা করবেন। নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত জানাবেন ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। সেই পর্যন্ত সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিশ্চয়ই দেখা হবে আগামীকাল। শুভ সন্ধ্যা। ধন্যবাদ।